প্রিয় শ্রোতা, আসসালামু আলাইকুম। যে যেখান থেকেই আমার এই কথাগুলো শুনছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আজ কয়েকদিনের পরিপ্রেক্ষিতে কেন জানি আমার বারবার 1971 সালের কথা মনে পড়ছে। 1971 সালে স্বাধীনতা যুদ্ধে যারা সরাসরি অংশগ্রহণ করেছিলেন, শুধু তারাই বুঝতে পারবেন বর্তমান পরিস্থিতির। 1971 সালে বাংলাদেশের মাত্র 10% সৈনিক প্রতিটা ক্যান্টনমেন্টে ছিল। তার ভিতরে ছুটিতে ছিল, অসুস্থ ছিল, আর যারা সুস্থ ছিল শুধু তারাই বাংলাদেশের স্বাধীনতার পক্ষে যুদ্ধের জন্য আপ্রাণ চেষ্টা করেছেন। তার অনেকেই ক্যান্টনমেন্টের ভিতরেই পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে শহীদ হয়েছেন। কেউ বের হয়ে আসার সময় পিছন থেকে গুলিবদ্ধ হয়েছেন। আর যারা ছুটিতে ছিলেন তারা সরাসরি মুক্তিযোদ্ধাদের সংগঠন করে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। 9 মাস স্বাধীনতা যুদ্ধ শেষে ঠিক যখন পাকিস্তানি বাহিনী একেবারেই ভীত, সন্ত্রস্ত এবং আত্মসমর্পণের পক্ষে মত বিনিময়ের অবস্থা, ঠিক তখনই খুব স্বল্প পরিসরে অল্প সময়ের ভিতরে কে বা কাহারা যেন ভারতীয় সেনাবাহিনীদেরকে আমন্ত্রণ জানিয়ে দেশে এনে 1971 সালের স্বাধীনতা যুদ্ধকে বিতর্কিত করা হয়। শুধু বিতর্কিত নয়, আপনারা জানেন সেক্টর কমান্ডার তারা তখনও রণাঙ্গনে, যুদ্ধাহতরা তখনও রণাঙ্গনে, যারা এক পোশাকে এক জোড়া বুট পায়ে ক্যান্টনমেন্ট থেকে বের হয়ে আসছিলেন, 9 মাস তাদের পোশাক বদলি হয়নি, তাদের পায়ের বুট বদলি হয়নি, বুটের ভিতরে মোজা পচে পা পচে একসাথে মিশে গেছে। তাদের ক্ষুদ্র অস্ত্র, তাদের যুদ্ধের যে লজিস্টিক সাপোর্ট ইকুইপমেন্ট, সেগুলো এলোমেলো। এই অবস্থায় রেখে ভারতীয় অরোরা সাহেবকে খুব দ্রুত সময়ে বাংলাদেশে এনে রেডক্রস ময়দানে আত্মসমর্পণ করানো হয় নিয়াজিকে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ছিলেন না, কোনো সেক্টর কমান্ডার ছিলেন না। একে খন্দকার সাহেব বিমান বাহিনীর তিনি ছিলেন। আর ছিলেন এখন প্রকাশিত হচ্ছে একজন চাটুকার, ভারতের 1 নাম্বার দালাল গামছা কাদের সিদ্দিকী। আমি এই প্রসঙ্গটা এই জন্যই তুললাম, সদ্য 5ই আগস্ট আমাদের দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধ বিজয়ী হলাম। চিরসবুজ প্রেমিক পুরুষ হুমায়ুন আহমেদের মেয়ে, শিলার প্রেমিক পুরুষ ডক্টর আসিফ নজরুল সাহেব স্যারকে আমার অভিনন্দন, সালাম। আমার গভীর শ্রদ্ধা রয়েছে স্যারের উপরে। স্যার কথা দিয়েছিলেন যে আমরা সুন্দর একটি তত্ত্বাবধায়ক সরকার উপহার দেব, যা দেখে আপনারা সবাই খুশি হবেন। তার কথার উপরে বিশ্বাস রাখার অনেক যুক্তি আছে আমাদের। আমরা তার কথা বিশ্বাস করে অপেক্ষায় ছিলাম। আমি পার্সনের কথা পরে বলবো, আমি পরিস্থিতির কথাটা একটু উল্লেখ করতে চাচ্ছি এখানে। খুনি হাসিনা, স্বৈরাচার হাসিনার নিয়োগপ্রাপ্ত রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সোপ্পো মিয়া, আসিফ নজরুল সাহেব কীভাবে এই রক্তের ভিতর দিয়ে, এই ছাত্রদের বুকের উপরে পা দিয়ে খুনি হাসিনার নিয়োগপ্রাপ্ত সোপ্পো মিয়ার বঙ্গভবনে গিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকারের শপথ পড়ালেন তার হাত দিয়ে। সে তো খুনি, তার হাত রক্তে রঞ্জিত। এই ঝড় তোলা শাহাবুদ্দিন সোপ্পু আদতেও কি এই আন্দোলনের ব্যাপারে কখনো কোনো উক্তি করেছেন? ঝড় তোলা এই জন্য বললাম, তিনি স্বাধীন রাষ্ট্রপতি নিয়োগ পাওয়ার পর পাবনায় গিয়েছিলেন।
পাবনায় স্টেজের ভিতরে দাঁড়াইয়ে যখন বক্তৃতা রাখেন তখন বাইরে ঝড় উঠছিল। তো ওনার নিরাপত্তারক্ষীর একজন অফিসার, বিমান বাহিনীর সম্ভবত, ওনার কানে কানে বললেন যে স্যার বাইরে ঝড় হচ্ছে। তো উনি ধমক দিয়ে বললেন যে বাইরে ঝড় হচ্ছে তাই কি, ঝড় তো আমি উঠাবো। এই সেই সপ্য মিয়া। আমার কাছে একটা প্রশ্ন, সপ্য মিয়ার কাছে গেছেন সেটাও মেনে নেওয়া যায়, কিন্তু 2 দিন আগে যে লোকটি একটা পুরা বাড়ি দেখে হাহাকার করে কেঁদেছেন আর বলেছেন এ দেখার আগে আমার মৃত্যু হলো না কেন, এই সেই গামছা কাদের সিদ্দিকী, যিনি সেক্টর কমান্ডারদের রেখে, মুক্তিযোদ্ধাদের রেখে রেড ক্রস ময়দানে অরোরা নিয়াজির আত্মসমর্পণ অনুষ্ঠানের পিছনে দাঁড়িয়েছিলেন। আর আজকে দ্বিতীয়বার স্বাধীনতার এই বিজয়ক্ষণে শপথ অনুষ্ঠানে সেই গামছা কাদের সিদ্দিকীকে দেখে যার পর্নায় বাংলাদেশের মানুষ ব্যথিত হয়েছে। বাংলাদেশ প্রতিদিনে এই গামছা কাদের নিয়মিত একসময় লিখতেন। তার লেখার যারা নিয়মিত পড়েছেন তারা জানেন তার দুটোই প্রসঙ্গ থাকতো, তার মেয়ে কুসুমণি আর ভারতের দিদিদের প্রশংসা। এই ভারতের 1 নাম্বার দালাল কীভাবে এই তত্ত্বাবধায়ক সরকারের শপথ অনুষ্ঠানে যোগ দিলেন। সেনাবাহিনী থেকে অত্যন্ত নিকৃষ্ট মানের একটা কুকাজের জন্য যাকে সেনাবাহিনী থেকে বের করে দেওয়া হয়েছিল। হ্যাঁ, মুক্তিযুদ্ধে তার অবদান ছিল, কিন্তু তিনি মুক্তিযুদ্ধ করেছেন ভারতের হয়ে। তার ধারণা ছিল স্বাধীনতা যুদ্ধের পর আমরা ভারতের হয়ে যাব। সময়ের প্রয়োজনে 72-এ জাসদ গঠিত হয়েছিল, মনে আছে আপনাদের। এই কাদের সিদ্দিকীরাই ভারতের সেনাবাহিনীকে অভ্যন্তরে অভ্যর্থনা জানিয়েছিল, এই ভারতীয়দের হাতে আত্মসমর্পণ অনুষ্ঠানে যোগদান করেছিল, মুক্তিযুদ্ধকে কলঙ্কিত করেছে এই গামছা কাদের সিদ্দিকীরা। এখানেও এদেরকে কিভাবে আমন্ত্রণ জানিয়ে সেই অনুষ্ঠানে তার যে দাম্ভিকতা সেখানে উপস্থাপিত হয়েছে। আপনাদের কারো কি একবারও মনে প্রশ্ন জাগলো না যে এই লোকটা কে? সেনাপ্রধান সাহেবের কাছে আমার অনুরোধ, তিনি কিভাবে গেলেন ওখানে? সজাগ থাকতে হবে আমাদের, আর কারো না। ব্যথিত হয়েছি আমরা, কষ্ট পেয়েছি আমরা যারা ৭১-এর স্বাধীনতা যুদ্ধে সরাসরি মাঠে ছিলাম। সবাই গেল, বঙ্গভবনে আসিফ সাহেব নিয়ে গেলেন। নাহিদ এবং আসিফ মাহমুদের কাছে আমার প্রশ্ন, বাবারা, রক্ত তো এখনো শুকায়নি আবু সাইদের, মুগ্ধর, যেখানে ইয়ামেনকে ফেলে দেওয়া হয়েছে গাড়ি থেকে। মুরব্বীরা সবাই সপ্য মিয়ার ওখানে শপথ নিক। আপনাদেরকে একবারও মনে হইল না যে না, অন্তত আমরা আমাদের শপথটা রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে যেখানে দাঁড়িয়ে আবু সাইদ শহীদ হয়েছেন সেইখানে দাঁড়িয়ে শপথ নেই? যেখানে মুগ্ধ পানি পানি বলে চিৎকার করতে করতে শহীদ হয়েছেন সেখানে একজন দাঁড়িয়ে শপথ নেই? যেখানে ইয়ামিনের লাশ ফেলে দেওয়া হলো সেখানে একজন দাঁড়িয়ে শপথ নেই? শপথ তো নিতে হবে, এটা চিরচারিত নিয়ম। সরকার পরিবর্তন হবে, নিতে হবে, কিন্তু শপথটা কার হাতে নিচ্ছি? কোন বিশ্বাসঘাতকের হাতে নিচ্ছি শপথ? আমরা কেন ভেবে দেখব না? আমার অনুরোধ, আমার এই ভিডিও নাহিদ, আসিফ মাহমুদ আপনাদের কাছে পৌঁছাইলে অন্তত, এখনও অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা নিয়োগ হচ্ছে, অন্তত একজন উপদেষ্টা এক এক দিন এক এক, যেখানে আবু সাইদ শহীদ হয়েছেন, মুগ্ধ শহীদ হয়েছেন,
ইয়ামিনের লাশ যেখানে ফেলা হয়েছে সেখানে দাঁড়িয়ে একজন উপদেষ্টা যেন শপথ গ্রহণ করেন। আর এই খুনি স্বৈরাচারী সরকার হাসিনার নিয়োগপ্রাপ্ত সপ্পু মিয়াকে জনগণের মুখোমুখি দাঁড়িয়ে, ছাত্রদের সামনে দাঁড়িয়ে যেন এইসব অন্তর্বর্তীকালীন সরকারের ব্যক্তিদের শপথ করান। এই ছাত্র জনতা সবাই যেন দেখে সপ্পু মিয়া কাদেরকে শপথ পড়াচ্ছেন প্রকাশ্যে, আমরা একটু দেখতে চাই। সজাগ থাকতে হবে শপথ অনুষ্ঠানে, আর যেন কোনো ভারতীয় দালাল অনুপ্রবেশ করতে না পারে। দেশ আমরা পূর্ণ স্বাধীনতা পেয়েছি। এই স্বাধীনতা আমাদের নতুন প্রজন্মের, এই স্বাধীনতা আমাদের ছাত্র, আমাদের সন্তানদের। এখানে যেন আর কোনো দেশ বলতে না পারে এই স্বাধীনতার অংশীদার আমরাও। শৃঙ্খল মুক্ত, দাস মুক্ত, বুক ফুলিয়ে দেশের সন্তানেরা, আমাদের সন্তানেরা মুক্ত বাতাসে ঘুরুক, এই আবেদন রেখে আজকের কথা এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।